কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ হস্তান্তর শুরু। শিখাইন আবাসিক হোটেলের ইজারাদার গ্রেফতার। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও হুঁশিয়ারি। ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি মুস্তফা প্রশাসনের। ইউক্রেনের রুশ হামলায় নিহত 13। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। মস্কোকে সহায়তায় সেনা মোতায়েনের দাবি প্রত্যাখ্যান পিয়ংইয়ংয়ের। এবং ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। পর্তুগাল, স্পেন, বেলজিয়ামে আরও 6,000 একর বনাঞ্চল পুড়ে ছাই। সার্বিয়ায় জরুরি সহায়তা পাঠাল রাশিয়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই রাষ্ট্রপতি নির্বাচনের খবর। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, আরও 1 ঘন্টা বাকি আছে, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোটদান করবেন রাষ্ট্রপতি নির্বাচনে। এবং শুরুতে আমরা দেখেছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি ভোট দিয়েছেন। এর পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিয়েছেন। এরপরে অন্যান্য সিনিয়র সংসদ সদস্যরা তারা ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরেই ধারাবাহিকভাবে বিরোধী দলের যারা নেতা রয়েছেন, সিনিয়র সদস্য রয়েছেন, তারাও কিন্তু ভোট দিয়েছেন। অনেকে ভোট দিয়ে বেরিয়ে আসছেন, অনেকে এখনো ভিতরে আছেন। সব মিলে 5টার পরে কিন্তু ভোট গণনা চলবে। ভোট গণনার শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ব্রিফিং করার কথা রয়েছে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কে কত সংখ্যক ভোট পেলেন সেটি তিনি জানাবেন। যদিও আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন সেটি কিন্তু নির্ধারিত, যেহেতু 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই, যার ফলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে নির্বাচিত হবেন। তবে গণতন্ত্রের স্বার্থে গণতান্ত্রিক যে সিস্টেম প্র্যাকটিস সেটির কারণেই আসলে বিরোধী দলও প্রার্থী দিয়েছে বলে তারা জানিয়েছেন। সরকারও কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে গণতান্ত্রিক যাত্রা এটি অব্যাহত রাখতে চায়। এই নির্বাচন আসলে সেটির প্রমাণ। সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে তেমনটি বলা হয়েছে। আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন যাবৎ বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বিশেষত গত 17 বছরের দীর্ঘদিন আসলে তিনি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। শেষ সময়ে আসলে একেবারেই অসুস্থতার মধ্যেও কিন্তু আমরা দেখেছি হামলা, মামলা, নির্যাতন সব কিছুর মধ্য দিয়ে আসলে তিনি সরব ছিলেন, রাজপথে ছিলেন। বলা চলে দীর্ঘদিন পর আসলে একজন রাজনীতিবিদ, বরেণ্য রাজনীতিবিদ তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন। এই নির্বাচনে আরেকজন প্রার্থী যিনি, তিনি 11 দলীয় অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, তাকে প্রার্থী করা হয়েছে। তিনিও আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরোধী দলের মোট 90 জন সদস্য, নির্বাচিত প্রতিনিধি, এর বাইরে নারী সংসদ সদস্য, সব মিলে 90 জন সদস্য রয়েছেন। তাদের ভোট অলি আহমদ পাবেন। এর বাইরে আসলে বিএনপি অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা ভোট দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য যারা রয়েছেন তারাও ভোট দিচ্ছেন। আর কিছুক্ষণ অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যে আসলে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হবে। এরপরে আসলে ফলাফল ঘোষণা করা হবে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনে। সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। আবারও দেশের বাইরের খবর। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ উপ হাইকমিশন এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে শিখাইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই ভবনেই ছিল শিখাইন আবাসিক হোটেল। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে মৃত্যু হয় 9 জনের। নিহতদের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। শুরু হয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন জরুরি পরিষেবাও চালু করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সম্পন্ন করতে নিউ মার্কেট থানাও কাজ করছে। নিয়ম অনুযায়ী থানা থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সংগ্রহের পর নিহতদের পরিবারের সদস্যরা বাংলাদেশ উপহাইকমিশনে যোগাযোগ করবেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ হস্তান্তর এবং বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে। 9 জনের ছবি পাঠাইছে,
তার ভিতরে আমি 4 জনের ইয়ে করছি, মানে আপনি শনাক্ত করেছেন? জি, চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে আমাকে আবার ফোন দিয়ে বলছে যে আপনি যেগুলো যদি আপনার রিলেটিভ হয় সেইগুলো ছবি আবার ব্যাক করেন। তারপরে আমি ব্যাক করছি। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শিখাহীন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের মূল মালিকের খোঁজেও অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনও। জরুরি বৈঠক ডেকেছেন সংগঠনের নেতারা। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর লাইসেন্স, অগ্নি নিরাপত্তা এবং ভবনের বৈধতা নতুন করে খতিয়ে দেখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও আভাস মিলছে। নিউ মার্কেট থানা থেকে চূড়ান্ত এনওসি পাওয়ার পর দেহ নিয়ে পৌঁছে যেতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে। এই প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের দেহ পৌঁছবে তার স্বজনদের কাছে। কলকাতার নিউ মার্কেট থানার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই মুহূর্তে ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্ঘটনাস্থল মির্জা গালিব স্ট্রিটে। আমার পাশে যে 5তলা ভবনটি রয়েছে সেই ভবনের 3য় তলাতেই মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় 7 বাংলাদেশি সহ মোট 9 জনের মৃত্যু হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে এবং যে আইনি প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া সেগুলো শুরু হয়েছে। ফরেনসিক দল গতকাল এখান থেকে নমুনা সংগ্রহের পর ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এখানে গতকাল রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বিভিন্ন হোটেলগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র কিংবা পরিবেশের ছাড়পত্র রয়েছে কিনা বা লাইসেন্স রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে বিষয়টি আলোচনা এসছে যে 7 বাংলাদেশি যে দেহ সেগুলো দেশে ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেটি দূতাবাসের পক্ষ থেকে যেরকমভাবে ইতিবাচকভাবে দেখা গিয়েছে সেরকমভাবে রাজ্য পুলিশের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও দেখা গিয়েছে। তবে যে বিষয়টি সবশেষ জানা গিয়েছে যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত তার পরিবারের যে 4 জনের যে দেহ সেটি কিন্তু রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে। তার যে দেবাশিস দত্ত তার যে ভাইরা সেই মোহাম্মদ ফিরোজ আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে সরকারিভাবে নেয়ার যে আবেদন সেটি তিনি ইতিমধ্যেই কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনে লিখিত আবেদন জানিয়েছেন এবং হাই কমিশন থেকেও বিষয়টি যত দ্রুততা সম্ভব তাদের যে 4টি দেহ সেই 4টি দেহ ময়নাতদন্তের শেষে কিন্তু তাদের দেশে অর্থাৎ কুষ্টিয়া তার নিজের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করবে। একই সঙ্গে আমি জানিয়ে রাখি এই 4 জন ছাড়াও কিন্তু বাংলাদেশি আরও কয়েকজন রয়েছে। তার মধ্যে সাতক্ষীরার 2 জন রয়েছে, ঢাকার অদূরে সাভারের 1 জনের রয়েছে। সাতক্ষীরার যে 2 জন রয়েছে তাদের মধ্যে একজন রেবতী সরকারের ছেলে মানিক সরকার, তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। মাদুরাইতে তিনি রয়েছেন, মাদুরাই থেকে গতকাল রাতে তিনি ট্রেন ধরেছেন, আগামীকাল সকালবেলা তিনি হাওড়া নামবেন এবং এই যে রেবতী সরকার তার দেহ কিন্তু আগামীকাল ছাড়া নেওয়া সম্ভব হবে না। এবং আরও যে ভারতীয় যাদের যে 2টো দেহ সেই দেহর ময়নাতদন্তে ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে। ভারতীয়দের দেহ ময়নাতদন্ত শুরু হলেও বাংলাদেশিদের দেহ এখনও পর্যন্ত ময়নাতদন্ত শুরু হয়নি। ফলে আজকে অধিকাংশ বাংলাদেশিদের মরদেহ কিন্তু কলকাতা মেডিকেল কলেজে থাকবে ও অধিকাংশ দেহই কিন্তু আগামীকাল সকালের পর থেকে নেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। এদিকে জানিয়ে রাখি যে আমার পেছনে যে হোটেলটি রয়েছে, আবাসিক হোটেলটি রয়েছে, এই আবাসিক হোটেলটির যিনি লিজ নিয়েছেন ইতিমধ্যেই কিন্তু গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূল মালিক যার থেকে লিজ নেওয়া হয়েছিল তাকে গ্রেপ্তারের জন্য কলকাতা পুলিশ বিশেষভাবে অভিযান চালাচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসনিক একদিকে যেমন এই ঘটনার সঙ্গে দায়ীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে, অন্যদিকে প্রশাসনিকভাবে মৃতদেহ এবং আহতদের বিষয়ে একেবারে সুনির্দিষ্টভাবে তাদের প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে মঙ্গলবার রাতে ঘটে যাওয়া কলকাতায় এই সংক্রান্ত ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্য। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড বলায় ক্যালিফোর্নিয়াকে পাল্টা নিজেদের অঞ্চল দাবি করেছে ইরান।
প্রণালীতে নেভিগেশন ব্যবস্থা ও নিরাপদ জাহাজ চলাচল নিয়ে অগ্রগতির চেষ্টা থাকলেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি ইরান ও ওমানের মধ্যে। হরমুজ সংকট নিরসনে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। নতুন নেভিগেশন ব্যবস্থা ও নিরাপদ জাহাজ চলাচল নিয়ে অগ্রগতির চেষ্টা থাকলেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। এর আগে জুনে স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্রের 60 দিনের সমঝোতার সময়সীমাও শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। হরমুজ পুনরায় পুরোপুরি খুলে দেয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত। এই অচলাবস্থার মাঝেই হরমুজ প্রণালী নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি দাবি। কৌশলগত এই জলপথকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে তেহরান। এদিকে ইরানের বিরুদ্ধে যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইকোনমিক ডি-ডে ঘোষণা করে তেহরানের অর্থনীতিকে নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন তিনি। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে ব্যবসা কিংবা যে কোনো ধরনের লেনদেন করা দেশগুলোকেও তীব্র অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনৈতিক চাপের এই ঘোষণার মধ্যেই আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করেননি ট্রাম্প। যে কোনো সময় ইরানের সঙ্গে ফের আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় পুলিশ স্টেশন ও নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও শিশুও রয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে নতুন যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে হামাস। এদিকে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের 2 বছর পর আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে আনুষ্ঠানিকভাবে অপরাধ তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইউক্রেনের রুশ হামলায় 13 বেসামরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। জবাবে জ্যাপরিজিয়ায় আঘাত হেনেছে জেলেনস্কি বাহিনী। এছাড়া হামলা হয়েছে রুশ তেল শোধনাগারেও। পাল্টাপাল্টি হামলার মধ্যেই শতাধিক বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। রাশিয়ার হয়ে লড়াই করতে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি নাকচ করেছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধকালীন নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল পরিস্থিতি। পর্তুগাল, স্পেন, বেলজিয়ামে বনাঞ্চল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি লোকালয়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, দমকলকর্মী ও অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তায় চলছে আগুন নেভানোর জন্য মরিয়া চেষ্টা। দাবানলে জ্বলছে পর্তুগালের উত্তরাঞ্চল। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। আরুকা ও তোরে দে মনকোরভোতে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত শত শত দমকল কর্মী। এই 2 এলাকায় আগুন নেভাতে মোতায়েন ছিলেন 1000-এরও বেশি জরুরি কর্মী। কাজে লাগানো হয় শত শত যানবাহন ও একাধিক অগ্নি নির্বাপক বিমানকে। আরুকায় আগুনে পুড়ে গেছে প্রায় 3000 হেক্টর এলাকা। তোরে দো মনকোরভোতে ক্ষতিগ্রস্ত আরও 700 হেক্টর। স্পেনের মাদ্রিদ ও কাসেরেসে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কাসেরেস এলাকায় অন্তত 2200 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটা স্থাপনা পুড়ে গেছে। অন্যদিকে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে নতুন করে আগুন দেখা দেয়ায় জরুরি ভিত্তিতে 5টি বিমান ও ডজনখানেক পদাতিক ইউনিট মোতায়েন করেছে প্রশাসন। টানা দাবদাহে ইউরোপের এই ভূমধ্যসাগরীয় দেশটি চলতি মৌসুমে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। বেলজিয়ামে 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মী ও জরুরি দল। জীবনের ঝুঁকি নিয়ে রাতভর অভিযান চালিয়েছেন তারা। তবে দুর্গম জলাভূমি, পাইন বন ও শুকনো গাছপালার কারণে আগুন নিয়ন্ত্রণে বড় বাধার মুখে পড়তে হয় তাদের। বাতাস ও বৃষ্টির কারণে ব্যাহত হয় আকাশপথে পানি ছেটানোর কাজও। সীমান্ত পেরিয়ে ফ্রান্সের পূর্বাঞ্চল পর্যন্ত আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকার কিছু বাসিন্দাকে সরিয়েও নেওয়া হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সার্বিয়ায় পৌঁছেছে রাশিয়ার জরুরি সহায়তা। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জরুরি বাহিনীর সঙ্গে মিলে কাজ করবেন তারা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ দাবদাহ, শুষ্ক হয়ে থাকা মাটি ও তীব্র বাতাসের কারণে এবারের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যার কারণে শুধু আগুন নেভানো নয়, নতুন করে আগুনের শুরু হওয়া ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ।
শাফিনা সুলতানা, সময় সংবাদ। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের জনজীবন। চিলির উত্তরাঞ্চলের তোকোপিয়ায় প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পেরুতে বন্যার কারণে মাচু পিচু ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চল। অন্যদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। চিলির উত্তরে তোকোপিয়া শহরে টানা ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যানবাহন। ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন এলাকায় মাঠে নেমেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টির কারণে ইকিকি ও আল্টো হসপিসিওর সব স্কুলে শুক্রবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ইকিকি প্রদেশের রেড অ্যালার্ট নামিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টিতে প্লাবিত পেরুতে মাচু পিচু যাওয়ার পথ সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পরিস্থিতির কারণে পর্যটকদের ব্যবহৃত ইনকা ট্রেইল আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি সড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এল নিনোর কারণে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস তৈরি হচ্ছে। দেশটিতে চলমান দুর্যোগ আরও তীব্র হলে অবকাঠামো, কৃষি ও পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে হঠাৎ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে উত্তর থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। বুধবার নান প্রদেশের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। 4টি জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে বহু ভবন। পানিবন্দী বাসিন্দাদের উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা বিভাগের সদস্যরা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণে বন্যার পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। সাময়িকভাবে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান স্থানীয় বাসিন্দারা। কয়েকটি এলাকায় 4 থেকে 5 ফুট পর্যন্ত পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। 6 বছর পর আবারও ব্রিটেনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি। তবে রাজপরিবারের কোনো দায়িত্বের বা সক্রিয় সদস্য হিসেবে আর ফিরছেন না তিনি, বরং সাধারণ নাগরিক হিসেবেই যুক্তরাজ্যে থাকবেন। পিপল ম্যাগাজিন ও ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দীর্ঘ সময়ের জন্য ব্রিটেনে থাকার পরিকল্পনা রয়েছে তার। তবে তার স্ত্রী মেগান ও তার 2 সন্তান আর্চি ও লিলিবেট এখনই যুক্তরাজ্যে যাচ্ছেন না বলে জানিয়েছেন হ্যারির মুখপাত্র। 2020 সালের মার্চে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। রাজপরিবার ও রাজতন্ত্রের সমালোচনা ঘিরে তাদের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সম্পর্কে তৈরি হয় তিক্ততা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাবেক টিভি উপস্থাপিকা ন্যাটালি হার্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, গত কয়েক সপ্তাহ ধরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জনসমক্ষে না আসায় ন্যাটালির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার বিষয়টি আরও জোরালো হয়েছে। মিত্রদের বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেয়া, বৈঠকের ব্যবস্থা করা, ট্রুথ সোশ্যালে পোস্ট লেখা কিংবা ট্রাম্পের প্রশংসা করে প্রকাশিত নিবন্ধের প্রিন্ট আউট তার হাতে তুলে দেওয়া সবকিছুতেই সক্রিয় ন্যাটালি। সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর অসফ কাতারের আমিরের উপহার দেয়া বিলাসবহুল উড়োজাহাজে ন্যাটালির সঙ্গে ট্রাম্পের ভ্রমণের প্রসঙ্গ তোলেন। এরপর থেকেই তাদের ঘনিষ্ঠতার বিষয়টি রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রথমবারের মতো রেকর্ড $40 ট্রিলিয়ন পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ। 1 দশকেরও কম সময়ে দ্বিগুণ হয়েছে এ ঋণের পরিমাণ। অর্থনীতিবিদদের আশঙ্কা, বর্তমান গতিতে ঋণ বাড়তে থাকলে মাত্র 6 বছরের মধ্যেই তা $50 ট্রিলিয়ন পৌঁছতে পারে। এতে মার্কিন অর্থনীতি নিয়ে বাড়ছে উদ্বেগ। শুধু ঋণের পরিমাণই নয়, এর সুদ পরিশোধের ব্যয়ও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধে খরচ $1 ট্রিলিয়ন বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 5 বছরে এই ব্যয় বেড়েছে 3 গুণেরও বেশি। এতে জাতীয় প্রতিরক্ষা বা শিশুদের বিভিন্ন কর্মসূচির চেয়েও ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ যাচ্ছে। এর মধ্যে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে $1.8 ট্রিলিয়ন।
যুক্তরাষ্ট্রের পুলিশের হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বিমানের পাইলট। বুধবার পেনসিলভেনিয়ার কার্লাইলের একটি ছোট বিমানবন্দরের রানওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অবতরণের সময় সেসনা 150 বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে মাটির কাছাকাছি থাকা স্টেট পুলিশের বেল 407 হেলিকপ্টারে আঘাত করে। প্রচণ্ড সংঘর্ষে হেলিকপ্টারটির ব্লেড ও লেজের অংশ ছিটকে যায়, তবে হেলিকপ্টারে থাকা 2 পুলিশ কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন। ঘটনাস্থলে বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে চলছে তদন্ত। নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সরানো হয় কিউ ম্যানেজমেন্ট ব্যারিয়ার, ট্রাফিক বোলার্ড সহ বিভিন্ন কাঠামো। এ সময় ভেঙে ফেলা হয় সীমানা দেয়ালের একটি অংশ। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা এসব স্থাপনা সরিয়ে এলাকাটি পরিষ্কার করতে এই অভিযান চালানো হয়। কয়েকদিন আগে ইসলামাবাদে ভারতের কূটনৈতিক মিশনের বাইরেও একই ধরনের ব্যবস্থা নিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। দুদেশের কূটনৈতিক স্থাপনার বাইরে পাল্টাপাল্টি এই পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ হস্তান্তর শুরু। শিখা এই আবাসিক হোটেলের ইজারাদার গ্রেফতার। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও হুঁশিয়ারি। ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি মোস্তফা প্রশাসনের। এ ছিল আন্তর্জাতিক সময়।